আচ্ছা ছাত্ররা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ বলতে বোঝায় কোনো একটি মৌলের পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্বশেষ কক্ষে ইলেকট্রনের দূরত্বকে বলে পারমাণবিক ব্যাসার্ধ। যেমন ধরো, এইটা যদি একটা পরমাণু, তার এটা নিউক্লিয়াস, তার নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্বশেষ কক্ষের ইলেকট্রনের দূরত্বটাকে বলবো পারমাণবিক ব্যাসার্ধ বা আর। সবাই কিন্তু সংজ্ঞাটা নোট ডাউন করবে। তাহলে সংজ্ঞাটা কি বললাম? নিউক্লিয়াসের কেন্দ্র থেকে পরমাণুর সর্বশেষ কক্ষের ইলেকট্রনের দূরত্বকে বলে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ আবার দুই প্রকার, পারমাণবিক ব্যাসার্ধ আবার তিন প্রকার। সবার প্রথম হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ বা ইংরেজিতে বলে কোভ্যালেন্ট রেডিয়াস। ধাতব ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াস। এবং পরেরটা হলো ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ। ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ বা ভ্যান্ডারওয়াল রেডিয়াস, এই তিন প্রকারের পারমাণবিক ব্যাসার্ধ আছে। প্রত্যেকটা সম্পর্কে এবার ডিটেলস আলোচনা করব। সবার প্রথম হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। কাকে বলে আগে সংজ্ঞাটা বলছি, শোনো, নোট ডাউন করবে, বলছি একবারে নোট ডাউন করবে। কোনো একটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত দুটি পরমাণুর নিউক্লিয়াসের মাঝখানের যে দূরত্ব, তার অর্ধেক দূরত্বকে বলে সমযোজী ব্যাসার্ধ। আবার সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ দুটি পরমাণুর নিউক্লিয়াসের মাঝের দূরত্বের অর্ধেক দূরত্বকে বলে সমযোজী ব্যাসার্ধ। যেমন ধরো, যদি এইটা একটা পরমাণু, তার নিউক্লিয়াস এটা আরেকটা পরমাণু, তার নিউক্লিয়াস এটা, তারা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ, তাহলে এই নিউক্লিয়াস দুটির মাঝের দূরত্ব এইটা, তার অর্ধেক দূরত্ব বলতে বোঝাবে এই ডিস্টেন্সটুকু। এইটা হচ্ছে এর সমযোজী ব্যাসার্ধ, আর এইটুকু হবে এই পরমাণুটার সমযোজী ব্যাসার্ধ। তাহলে এইটা হচ্ছে দুটি পরমাণুর সমযোজী ব্যাসার্ধ। তাহলে বলতে পারি দুটি পরমাণুর সমযোজী ব্যাসার্ধের যোগফল কিন্তু সমান সমান তাদের বন্ধন দৈর্ঘ্য, মানে সমযোজী বন্ধন দৈর্ঘ্য। এখন সমযোজী ব্যাসার্ধ হিসেব করব প্রথমে হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে, তারপরে হেটারোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে। যেমন ধরো, এক্সাম্পল দিয়ে বলি, এক্সাম্পল হাইড্রোজেন, ক্লোরিন, এরকম। দেখো, এদের ক্ষেত্রে দুটি পরমাণুই একই প্রকারের, তাই এদের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ আর এ লিখলাম ইকুয়াল টু DAA/2, যেখানে DAA মানে হচ্ছে বন্ধন দৈর্ঘ্য, সমযোজী বন্ধন দৈর্ঘ্য। DAA সমান সমান সমযোজী বন্ধন দৈর্ঘ্য। অ্যাজ ফর এক্সাম্পল, হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ RH ইকুয়াল টু DHH, মানে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য বাই 2। এখন হাইড্রোজেন অণুতে, মানে H2 অণুতে সমযোজী বন্ধন দৈর্ঘ্য সমান 0.74 অ্যাংস্ট্রম, সমান তাহলে কত হচ্ছে দেখো 0.37 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সমযোজী বন্ধন দৈর্ঘ্য হিসেব করলাম। তাহলে যদি একই প্রকারের পরমাণু থাকে একটা অণুতে, যেমন হাইড্রোজেন, একই প্রকারের অণু আছে, ক্লোরিন যেমন অণুতে দুটি ক্লোরিন পরমাণু একই প্রকারের, তাই সেক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ সমান হবে সমযোজী বন্ধন দৈর্ঘ্য বাই 2। কিন্তু এবার যদি এমন একটা অণু নিই যার মধ্যে পরমাণু দুটি আলাদা আলাদা, যেমন ধরো HCl, এবার এক্সাম্পল 2, এটা এক্সাম্পল 2, এটা এক্সাম্পল 1 ছিল, এটা এক্সাম্পল 2। যেমন ধরো কাদের কথা বলছি, এদের ক্ষেত্রে HCl বা HBr, খেয়াল করো এদের ক্ষেত্রে পরমাণুগুলি আলাদা আলাদা, তাই তাদের ক্ষেত্রে কিন্তু উপরের মতো নিয়ম প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে RB, মানে B পরমাণুর সমযোজী ব্যাসার্ধ সমান সমান DAB মাইনাস RA। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, ক্লোরিন পরমাণুর সমযোজী ব্যাসার্ধ ইকুয়াল টু
DHCl মানে HCl এর বন্ধন দৈর্ঘ্য মাইনাস RH। এখন HCl এর বন্ধন দৈর্ঘ্যের মান তোমাকে দেওয়া থাকলো, মনে করো সেটা হচ্ছে 1.36 অ্যাংস্ট্রম মাইনাস RH তো বার করলাম একটু আগে 0.37 ইকুয়াল টু 0.99 অ্যাংস্ট্রম। তাহলে এইভাবে তুমি যদি কোনো অণুতে দুটি একই প্রকারের পরমাণু থাকে তার সমযোজী ব্যাসার্ধ বার করতে গেলে সিম্পলি 2 দিয়ে ভাগ করবে। আর যদি দুটি পরমাণু ভিন্ন প্রকারের হয় তাহলে ফর্মুলা হচ্ছে RB ইকুয়াল টু DAB মাইনাস RA। এই হচ্ছে সমযোজী ব্যাসার্ধ বার করার নিয়ম। তবে একটা কথা বলে রাখি, সমযোজী ব্যাসার্ধ কিন্তু পরমাণুর প্রকৃত ব্যাসার্ধকে নির্দেশ করে না। যেমন ধর হাইড্রোজেন পরমাণুর সমযোজী ব্যাসার্ধ 0.37 অ্যাংস্ট্রম, কিন্তু হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ব্যাসার্ধ ইকুয়াল টু 0.53 অ্যাংস্ট্রমের কাছাকাছি। প্রকৃত ব্যাসার্ধ থেকে সমযোজী ব্যাসার্ধের মান সবসময় কম হয়, কারণ খেয়াল করো দুটি পরমাণু যখন সমযোজী বন্ধন তৈরি করে তখন একটি পরমাণু ভিতরে আরেকটা পরমাণু অনেকটা ঢুকে যায়। তার ফলে কি এদের বন্ধন এদের সমযোজী ব্যাসার্ধের পরিমাণটা অনেকটা কমে যায়। তাই প্রকৃত পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু সমযোজী ব্যাসার্ধ দ্বারা বোঝা যায় না। এবার চলে আসছি পরের প্রসঙ্গে, সেটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ বলতে বোঝায়, সংজ্ঞাটা একবার বলবো, একবারের বেশি না। ধাতব কেলাসের মধ্যে থাকা দুটি পাশাপাশি পরমাণুর নিউক্লিয়াস দুটির মাঝের দূরত্বের অর্ধেক দূরত্বকে বলে ধাতব ব্যাসার্ধ। যেমন ধরো এই হচ্ছে ধাতব পরমাণুগুলি পাশাপাশি আছে ধাতব কেলাসের মধ্যে, তাহলে ধাতব ব্যাসার্ধ বলতে বোঝাবে এই দুটি পরমাণুর নিউক্লিয়াসের মাঝের যে দূরত্ব তার অর্ধেক দূরত্ব। ধাতব ব্যাসার্ধের মান খেয়াল করে দেখো সমযোজী ব্যাসার্ধের থেকে বড়, কারণ সমযোজী ব্যাসার্ধে খেয়াল করে দেখ ওইখানে কি ছিল, একটা পরমাণু আরেকটার ভিতরে প্রবিষ্ট হয়েছিল, ঢুকে গিয়েছিল, তার ফলে ডিসটেন্সটা কমে গিয়েছিল। কিন্তু এখানে কিন্তু তেমনটা ঘটছে না, তাই ধাতব ব্যাসার্ধের মান সমযোজী ব্যাসার্ধের থেকে বেশি। এরপর চলে আসি পরের প্রসঙ্গে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। মনে করো কোন একটি গ্যাসীয় পদার্থ আছে, একটুখানি গ্যাসীয় পদার্থ আছে মানে অসংখ্য গ্যাসীয় অণু আছে। আমি কয়েকটা অণুকে কল্পনা করছি। মনে করো এই একটা অণু আছে, এই একটা অণু আছে, আচ্ছা তার কাছে এই একটা অণু আছে, আচ্ছা একটু দূরে দেখাচ্ছি, মনে করো এইখানে আরেকটা অণু আছে, এখানে আরো অণু আছে, এরকম অনেকগুলি অণু থাকতে পারে। কিন্তু ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ যখন বলবো তখন এই অণুটা সব থেকে কাছাকাছি কোন অণুটা আছে সেটাকে দেখতে হবে। যেমন এই অণুটা সব থেকে কাছাকাছি মনে করা আছে এই অণুটা, এরকম দুটি অণুকে কল্পনা করব। এইরকম দুটি অণুর সব থেকে কাছাকাছি যে পরমাণু দুটি আছে, মানে এই দুটি পরমাণু দেখো সব থেকে কাছাকাছি আছে, এরকম দুটি পরমাণু নিউক্লিয়াসের মাঝের যে দূরত্ব, মানে এটা হচ্ছে নিউক্লিয়াসের মাঝের দূরত্ব, তার অর্ধেক দূরত্বকে বলবো ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। তাহলে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধটা কি বুঝতে পারলে? দুটি সব থেকে কাছাকাছি অবস্থিত প্রতিবেশী অণুর সব থেকে কাছাকাছি পরমাণুর নিউক্লিয়াস দুটির মাঝের দূরত্বের অর্ধেক দূরত্বকে বলবো ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। দেখো ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ কিন্তু সবসময় এমন দুটি পরমাণুর কথা বলা হচ্ছে যাদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো বন্ধনই নেই, ন্যাচারালি এদের মধ্যে ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়। তাই ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের মান সবসময় সমযোজী ব্যাসার্ধ বা ধাতব ব্যাসার্ধের থেকে বড় হয়। তাহলে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের সংজ্ঞাটা আরেকবার বলছি, কোনো গ্যাসীয় পদার্থের সব থেকে কাছাকাছি অবস্থিত দুটি প্রতিবেশী অণুর পাশাপাশি দুটি পরমাণুর নিউক্লিয়াস দুটির মাঝের দূরত্বের অর্ধেক দূরত্বকে বলবো ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। এখানে কিন্তু যে দুটি পরমাণুর কথা বলা হচ্ছে তাদের মধ্যে আদৌ কোনো বন্ধন নেই, তাই এই ব্যাসার্ধের মান সবচেয়ে বড়। তাই এই তিন প্রকার ব্যাসার্ধকে যদি পরস্পর ক্রম অনুসারে সাজাই তাহলে সব থেকে বড় হচ্ছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, তারপরে ধাতব ব্যাসার্ধ, তারপর হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধের পরিমাণ সবচেয়ে কম আর সবচেয়ে বড় হচ্ছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। এবার তোমাদের একটা কথা বলছি, সমযোজী ব্যাসার্ধ কথাটা কোথায় প্রযোজ্য? যেখানে সমযোজী বন্ধন তৈরি করার সম্ভাবনা আছে। আর ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধটা কোথায় প্রযোজ্য? যেখানে
সমযোজী বন্ধন তৈরি হয় না। যেমন নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে নিষ্ক্রিয় গ্যাসগুলি কারোর সাথে বিক্রিয়া করে না। তাই নিষ্ক্রিয় গ্যাসীয় পদার্থের পারমাণবিক ব্যাসার্ধ বলতে মূলত ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের কথা বোঝায়। এই কারণে দেখবে নিষ্ক্রিয় গ্যাসগুলির যে পারমাণবিক ব্যাসার্ধের মান দেওয়া থাকে সেটা অনেক বেশি, কারণ ওদের ব্যাসার্ধ বলতে মূলত ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধকেই বোঝায়, যেহেতু ওরা সমযোজী বন্ধন তৈরি করতে পারে না। এবার চলে আসবো পরের প্রসঙ্গে, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন। পর্যায় বরাবর দেখবো আর শ্রেণী বরাবর দেখবো। তাহলে এখানে লিখবো পর্যায় বরাবর পরিবর্তন। মনে করো একটা পর্যায় ভাবছি তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ের মৌলগুলিকে যদি কল্পনা করি, সবার প্রথম হচ্ছে সোডিয়াম। এটা সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের পরমাণু। তারপরে কি আছে? ম্যাগনেসিয়াম। তারপরে কি আছে? অ্যালুমিনিয়াম। তারপরে সিলিকন। তারপরে ফসফরাস। তারপরে ক্লোরিন। খেয়াল করো, যত আমি বাদিক থেকে ডান দিয়ে গেছি পরমাণুর ব্যাসার্ধ কিন্তু আস্তে আস্তে ছোট হতে হতে গেছে, ছোট হয়ে গেছে। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিয়ে গেলে পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায়, মানে পরমাণুর আকারটা কমে যায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, আমি ব্যাখ্যা করছি এবার। এখানে লিখলাম ব্যাখ্যা। মনে করো সোডিয়াম পরমাণু যার কথা বলেছিলাম সেটাকেই নিলাম। তার এইটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে কটা? 11টা প্রোটন আছে, প্লাস চার্জ। তার কটা কক্ষপথ আছে? 3টে কক্ষপথ। প্রথম কক্ষপথে থাকে 2টো ইলেকট্রন, তারপরে থেকে 8টা, তারপরে কক্ষপথে থাকে 1টা। তাহলে ইলেকট্রনগুলিকে দেখাচ্ছি, 2টো ইলেকট্রন, তারপরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে আছে 1টা ইলেকট্রন। এইটা হচ্ছে সোডিয়াম পরমাণু, মানে লিখলাম Na। ঠিক আছে। এখন সোডিয়ামের পরে যে ম্যাগনেসিয়ামে গেলে দেখো, সোডিয়াম পরমাণুর শেষ কক্ষে 1টা ইলেকট্রন আছে। যে ম্যাগনেসিয়ামে গেলে আমি এই সোডিয়ামটা চেঞ্জ করে ম্যাগনেসিয়াম করে দিচ্ছি। যদি ম্যাগনেসিয়াম করি তাহলে দেখো তো কেন্দ্রে প্রোটন সংখ্যা 11 থাকবে না, কেন্দ্রে প্রোটন সংখ্যা বেড়ে হবে 12টি প্রোটন। সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রনও যোগ হবে। কোথায় যুক্ত হবে দেখো তো? সর্বশেষ কক্ষে। মানে কক্ষপথ কিন্তু বাড়েনি। কি চেঞ্জটা হলো দেখো? নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা 1টা বাড়লো, মানে সোডিয়াম থেকে তুমি ম্যাগনেসিয়ামে গেলে কি পরিবর্তনটা আসলো? নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা 1টি বাড়লো, সঙ্গে সঙ্গে 1টি ইলেকট্রনই যুক্ত হলো কোথায়? একই সর্বশেষ মুখ্য শক্তি স্তরে। পরেরটা চলে আসছে, পরেরটা মানে অ্যালুমিনিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম থেকে এবার অ্যালুমিনিয়ামে আসলাম, তাই এটাকে অ্যালুমিনিয়াম লিখলাম। তাহলে দেখো তো কেন্দ্রের প্রোটন সংখ্যা কটা হবে? নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা হবে 13টি প্রোটন। সঙ্গে সঙ্গে একটি ইলেকট্রন যুক্ত হবে কোথায় দেখো তো? একই শেষ কক্ষে। তাহলে কি হচ্ছে? বাদিক থেকে যত ডান দিকে যাচ্ছি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এক এক করে বাড়ছে, সঙ্গে সঙ্গে প্রতিটি ধাপে একটি করে ইলেকট্রন যুক্ত হচ্ছে কোথায়? একই সর্বশেষ কক্ষপথে। তার ফলে নিউক্লিয়াস আর সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল বাড়ছে। তার ফলে বাদিক থেকে ডান দিকে গেলে পরে পারমাণবিক ব্যাসার্ধের মান হ্রাস পাচ্ছে। জিনিসটা আরেকবার বলছি, যত কোনো একটি নির্দিষ্ট পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে যাওয়া হয় তত নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা 1 একক করে বৃদ্ধি পায় এবং একটি করে ইলেকট্রন একই মুখ্য স্তরে যুক্ত হচ্ছে, মানে একই সর্বশেষ কক্ষপথে যুক্ত হচ্ছে। ফলে প্রতিটি ধাপে নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, কিন্তু নতুন কক্ষপথ যুক্ত হচ্ছে না, ইলেকট্রন যুক্ত হচ্ছে একই কক্ষপথে। তার ফলে নিউক্লিয়াস এবং একই কক্ষপথের ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। তার ফলে ব্যাসার্ধটি বাদিক থেকে ডান দিয়ে গেলে পরে ক্রমশ সংকুচিত হচ্ছে। এবার দেখব শ্রেণী বরাবর পরিবর্তন। ঠিক আছে, তাহলে এখানে আমি এটা মুছে দিলাম, পর্যায় বরাবর পরিবর্তন হলো। এবার চলে আসছি শ্রেণী বরাবর পরিবর্তন। এখানে হেডিং করলাম শ্রেণী বরাবর পরিবর্তন। দেখো, শ্রেণী বরাবর পরিবর্তন বলতে গেলে সবার ফার্স্ট একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এইটা হচ্ছে লিথিয়াম।
লিথিয়াম পরমাণু, তারপরে সোডিয়াম, তারপর পটাশিয়াম, মানে আমি ক্ষার ধাতুগুলির কথা বলছি, তারপরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দেখো আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যত উপর থেকে নিচে নামবে তত পারমাণবিক ব্যাসার্ধের মান বাড়ে, মানে পরমাণুগুলির আকার ক্রমশ বৃদ্ধি পায়। এর কারণটা কি? এর কারণ দুটো আছে। প্রথম কারণ, যত উপর থেকে নিচে নামবো তত একটি করে নতুন নতুন কক্ষপথ যুক্ত হবে, ফলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষের দূরত্ব বাড়বে, পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। যেমন ধরো এটা হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কটা প্রোটন আছে দেখো তো? 3টি প্রোটন। আর প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? লিথিয়ামে 2টি। পরের কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 1টি। এটা হচ্ছে লিথিয়াম পরমাণু, ঠিক আছে? এবার লিথিয়াম থেকে তারপরে চলে আসি কার কাছে চলে আসলে? এবার চলে আসি প্রোটনের, লিথিয়ামের পরে সোডিয়াম। সোডিয়ামকে দেখাচ্ছি। সোডিয়ামের এইটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কটা প্রোটন আছে তুমি জানো? 11টা প্রোটন আছে, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রনগুলিকে আমি লাল কালি দিয়ে দেখাই, তাহলে ভালো সুবিধা হবে। ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রন। আচ্ছা, যে আমি তোমার সোডিয়ামে চলে আসলাম, সোডিয়ামকে এইভাবে দেখালাম। সোডিয়ামটাকে দেখো তো, সোডিয়ামের কেন্দ্রে প্রোটন থাকে কটা? 11টি প্রোটন প্লাস চার্জ। ইলেকট্রন 11টি থাকবে। কয়টি কক্ষপথ? প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 8টি, তারপরের কক্ষপথে আরেকটি থাকবে। তাহলে ইলেকট্রনগুলিকে এইভাবে দেখাচ্ছি। প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 3, 4, 5, 6, 7, 8টি, আর শেষের কক্ষপথে আরেকটি। তাহলে লিথিয়াম থেকে যেই সোডিয়াম আসলাম, দেখো নতুন কক্ষপথ যুক্ত হলো, তার জন্য ব্যাসার্ধ বাড়লো। আচ্ছা, আরেকটা দেখাই। পটাশিয়ামে চলে আসলাম। পটাশিয়ামের ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। 19টি প্রোটন থাকে, হ্যাঁ 19টি প্রোটন থাকে, যার প্লাস চার্জ। এবার কক্ষপথ কয়টি আছে দেখো তো? প্রথম কক্ষপথ 2টি, তারপর 8টা, তারপরে আবার 8টা, তারপরে আরেকটা। তাহলে ইলেকট্রনগুলি কটা থাকছে দেখো তো? 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 18 আর এই 19। দেখো তো, সোডিয়াম থেকে যে আমি পটাশিয়ামে আসলাম, আর একটা নতুন কক্ষপথ যুক্ত হবে। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসের চারপাশে দ্বিতীয় কক্ষপথ, 2টো কক্ষপথ ছিল। সোডিয়ামের ক্ষেত্রে কয়টি কক্ষপথ? 1টা, 2টো, 3টি কক্ষপথ। আর পটাশিয়ামের ক্ষেত্রে কয়টি কক্ষপথ দেখো? 1, 2, 3, 4টি কক্ষপথ। তার মানে যত আমি উপর থেকে নিচে নামবো কোন একটা শ্রেণী বরাবর, নতুন নতুন কক্ষপথ যুক্ত হচ্ছে, তাই পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এটা একটা কারণ। কিন্তু দ্বিতীয় কারণটি আরো ইম্পর্টেন্ট। দ্বিতীয় কারণটি বলছি, আগে খুব ভালো করে বুঝবে। নতুন একটা বিষয়, সেটা হচ্ছে আবরণী ক্ষমতা বুঝতে হবে তোমাদের। বলছে যত তুমি লিথিয়াম থেকে সোডিয়াম বা উপর থেকে নিচে নামবে, তত খেয়াল করো নিউক্লিয়াস এবং সর্বশেষ কক্ষের ইলেকট্রনের মধ্যে নতুন নতুন কক্ষপথ যুক্ত হচ্ছে। যেমন এইখানে এটা ছিল নিউক্লিয়াস। নিউক্লিয়াস আর শেষ কক্ষের মধ্যে একটা কক্ষপথ ছিল। যে লিথিয়াম থেকে সোডিয়াম আসলে, দেখো এইটা নিউক্লিয়াস, আর সর্বশেষ কক্ষের মধ্যে 2টো কক্ষপথ আসলো, এটা একটা, এটা একটা। আবার পটাশিয়ামে যে আসলে, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষের ইলেকট্রনের মধ্যে 3টি কক্ষপথ, 1টা, 2টো, 3টে। মনে রাখবে, এই ভিতরের যে কক্ষপথগুলি আছে, নিউক্লিয়াস আর সর্বশেষ কক্ষের ইলেকট্রনের মাঝে যে কক্ষপথগুলি আছে, এই কক্ষপথটা বলো বা এই কক্ষপথটা বলো অথবা এই কক্ষপথটা বলো, এরা কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বলের বিরুদ্ধে একটা ঢাল বা পর্দার মতো কাজ করে। ফলে এরা কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বলকে কমিয়ে দেয়, নিউক্লিয়াসের আকর্ষণ বলকে হ্রাস করে দেয়। এই ঘটনাকে বলে আবরণী ক্ষমতা। তা উপর থেকে যত নিচে নামবে, দেখবে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনপূর্ণ কক্ষপথের সংখ্যা বাড়বে। যেমন এখানে নিউক্লিয়াস আর শেষ কক্ষের মধ্যে একটা কক্ষপথ বা একটা পর্দা ছিল। এক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে 2টো পর্দা। পটাশিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস আর শেষ কক্ষের ইলেকট্রনের মধ্যে 3টি পর্দা, 1টা, 2টো, 3টে। তাহলে এই যে ইলেকট্রনপূর্ণ কক্ষ বা পর্দাগুলি সংখ্যা বাড়ছে, তাই নিউক্লিয়াসের আকর্ষণ বল হ্রাস পাচ্ছে এবং
সর্বশেষ কক্ষের ইলেকট্রনটি ক্রমশ নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, মানে ব্যাসার্ধ বাড়ছে। এখানে নতুন একটা কথা বললাম, আবরণী ক্ষমতা। এইটা সম্পর্কে একটু ডিটেলসে বলছি। আবরণী ক্ষমতা, আবরণী ক্ষমতা জিনিসটা কি দেখো, এইটা হচ্ছে মনে করো নিউক্লিয়াস। সোডিয়াম পরমাণুর কথা ধরছি, প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ। সোডিয়াম পরমাণুর 3টে কক্ষপথ, এইখানে 2টো ইলেকট্রন, তারপরে 8টা, 3, 4, 5, 6, 7, 8, এইটা একটা। দেখো এই সোডিয়াম পরমাণুকে নিউক্লিয়াস সে তো প্লাস চার্জ, নিউক্লিয়াস সে তো প্লাস চার্জ সে, আর ইলেকট্রন সে তো মাইনাস। তাহলে এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস আকর্ষণ করছে, এটা ঘটনা। কিন্তু ইলেকট্রনটির উপরে, শেষ কক্ষের ইলেকট্রনটির উপরে শুধুমাত্র যে আকর্ষণ বল ক্রিয়া করছে তা নয়, একটা বিকর্ষণ বলও কাজ করছে। কারা বিকর্ষণ করছে? এই যে তার আগের কক্ষের যে ইলেকট্রনগুলি আছে তারাও তো ঋণাত্মক তড়িৎগ্রস্ত, মানে এর চার্জ যা এর চার্জও তাই, তাই সম আধান, তাই বিকর্ষণ করবে। তাই এই ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াস যেমন আকর্ষণ করছে, তেমনি তার আগের যে ইলেকট্রনগুলি আছে, নিউক্লিয়াস আর শেষ ইলেকট্রনের মধ্যে যে, নিউক্লিয়াস এবং শেষ কক্ষের ইলেকট্রনের মাঝে যে ইলেকট্রনগুলি আছে তারা কিন্তু এই ইলেকট্রনকে বিকর্ষণ করছে। ফলে এই ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বল কিছুটা কম অনুভূত হয়। এই ভিতরের ইলেকট্রনগুলি না থাকলে, মানে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মাঝে যে 2টো কক্ষপথ আছে, এই কক্ষপথের ইলেকট্রনগুলি না থাকলে পরে এই ইলেকট্রনগুলি, সর্বশেষ কক্ষের ইলেকট্রনটি নিউক্লিয়াস দ্বারা আরো বেশি আকর্ষণ বল কাজ অনুভব করত। এই ভিতরের কক্ষপথের ইলেকট্রনগুলি, মানে এই কক্ষপথ আর এই কক্ষপথের ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের আকর্ষণ বলকে কমিয়ে দিচ্ছে। ঠিক যেন শেষ কক্ষ আর নিউক্লিয়াসের মাঝখানে 2টো পর্দা আছে, একটা পর্দা, এই একটা পর্দা। তা এই ভিতরের এই কক্ষগুলির নিউক্লিয়াসের আকর্ষণ বলকে আড়াল করার ক্ষমতাকে বলে আবরণী ক্ষমতা। আবরণী ক্ষমতা আবার সব অরবিটালের ক্ষেত্রে সমান নয়। মনে রাখবে, আবরণী ক্ষমতার ক্রম হচ্ছে সব থেকে বেশি আবরণী ক্ষমতা এস অরবিটালের, তারপরে পি অরবিটাল, তারপরে ডি অরবিটাল, তারপরে এফ অরবিটাল। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বললাম। আবরণী ক্ষমতার ক্রম লিখে নেবে স্টার মেরে। সব থেকে বেশি আবরণী ক্ষমতা প্রয়োগ করে এস অরবিটাল, আর সব থেকে কম আবরণী ক্ষমতা প্রয়োগ করে এফ অরবিটাল। তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পরমাণুর ব্যাসার্ধ বাড়ে, তার 2টো কারণ। একটা হচ্ছে নতুন নতুন কক্ষপথ যুক্ত হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে যত উপর থেকে নিচে নামছি তত নিউক্লিয়াসের চারপাশে পূর্ণ কক্ষপথ যুক্ত হচ্ছে। অর্থাৎ যত উপর থেকে নিচে নামছি, নিউক্লিয়াসের চারপাশে নতুন নতুন পূর্ণ কক্ষপথ যুক্ত হওয়ায় তারা সর্বশেষ কক্ষের ইলেকট্রনের উপরে একটা আবরণী ক্ষমতা প্রয়োগ করে। তার ফলে শেষ কক্ষের ইলেকট্রনটি নিউক্লিয়াস দ্বারা আর অতটা আকর্ষণ বল অনুভব করে না, ফলেও কিন্তু ব্যাসার্ধের মানটা বৃদ্ধি পায়। আজ এই পর্যন্তই, বাকিটা পরে।